যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বাহিনী ২৬ ফেব্রুয়ারি ইরানের ওপর ব্যাপক হামলা শুরু করার পর ইরান প্রতিক্রিয়া জানাতে শুরু করে। পশ্চিমা বিশ্লেষকেরা ধারণা করেছিল যে শক্তিশালী আকাশ ও সাইবার অভিযান ইরানের প্রতিরোধ শক্তিকে ধ্বংস করবে, কিন্তু ২৬ দিনের বেশি সময় ধরে চলমান সংঘর্ষে ইরান এখনও প্রতিপক্ষের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরান যুদ্ধের প্রথম সপ্তাহে দেশটির পশ্চিম ও কেন্দ্রীয় প্রদেশে থাকা বহু মিসাইল সিটি থেকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। মার্চের মাঝামাঝি ইরানের ক্লাস্টার বোমা হামলায় রিশন লিয়াসিয়ন ও জেরুজালেম ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে ইরানি ড্রোন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, ফুজাইরা তেলের শিল্পাঞ্চল ও আবুধাবির শাহ গ্যাস ক্ষেত্রে আঘাত করে। এ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আরব আমিরাত গ্যাস স্থাপনা বন্ধ করতে বাধ্য হয়। ১৮-১৯ মার্চ কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্স, সৌদি ও কুয়েতের শোধনাগার এবং সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায় ইরান, যার পরপরই কাতার স্থাপনা ও অর্থনৈতিক ক্ষতির কথা জানায়। ইসরায়েল দক্ষিণ ইরানের পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালালে তেহরান ১৮ মার্চ নতুন করে সৌদি আরব ও কাতারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার প্রেক্ষিতে ইতোমধ্যেই তেল ও গ্যাসের দাম ৫০% বেশি বেড়ে প্রতি ব্যারেল $১১০ ছাড়িয়েছে। ২০ মার্চ ইরান দুটি ৪,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে এবং দক্ষিণ ইসরায়েলের দিমোনা ও আরাদের কাছে আঘাত করে। এই প্রথম ইরান এত দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালালো। ১৯ মার্চ ইসলামী বিপ্লবী বাহিনীর সহযোগী হিজবুল্লাহ একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের দিকে ছোড়ে, যা ফাতে 110 বা সাদ সিরিজের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি তারা ইরানের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে, কিন্তু ইরানি প্রতিরোধ এখনো চলছে। ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার গড়ে তুলেছিল। যুদ্ধ শুরুর আগে এ ভান্ডারের সংখ্যা ২৫০০ থেকে ৬০০০-এর মধ্যে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ আছে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত উত্তর কোরীয় ও রাশিয়ান নকশার উপর ভিত্তি করে এবং আইআরজিসি চীনা প্রযুক্তি সহায়তা পেয়েছে। দেশটি অন্তত ৫টি ভূগর্ভস্থ মিসাইল সিটি তৈরি করেছে বলেও খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ইরান প্রধানত নিজস্ব কারখানায় অস্ত্র উৎপাদন করে এবং প্রতি মাসে প্রায় ১০,০০০ ড্রোন তৈরির ক্ষমতা রাখে। চলমান পরিস্থিতিতে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বারবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা করেছে। কুয়েতের রাষ্ট্রদূত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বলেছেন যে ইরানের আক্রমণ আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য অস্তিত্বগত হুমকি এবং আইনের প্রতি অবমাননা। আরব আমিরাতের প্রতিনিধিরা ইরানকে বেপরোয়া সম্প্রসারণবাদী বলে আখ্যা দিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি ইরানকে রাস লাফান গ্যাস স্থাপনায় হামলার জন্য এজাদ বলছেন। সৌদি ক্যাবিনেট তেহরানকে সতর্ক করে দিয়েছে যে আরও হামলা হলে পাল্টা হামলা ও যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে বাধ্য হবে। আফ্রিকার খ্রিস্টান প্রধান দেশ উগান্ডা এই যুদ্ধে বিরলভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। দেশটির সামরিক প্রধান জেনারেল মুহুজি কাইনরুগাবা সামাজিক মাধ্যমে লিখেছেন, ইসরায়েল ধ্বংস করার যে কোনো আলাপ উগান্ডাকে যুদ্ধে টেনে আনবে, আর আমরা ইসরায়েলের পক্ষ নেব। তিনি জানান, ১৯৮০-৯০ দশকে উগান্ডার মুক্তিযুদ্ধে ইসরায়েলের সহযোগিতা তাদের এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। স্ট্রেট অব হরমুজ কার্যত বন্ধ হওয়ায় বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের ২০% আটকে আছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাতার, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে তেল শোধনাগার, গ্যাস ক্ষেত্র ও বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এটিকে ১৯৭৩ সালের তেল নিষেধাজ্ঞার পর সবচেয়ে বড় জ্বালানি বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে। মধ্যপ্রাচ্যের তেলের দাম $১৬৪ ছাড়িয়েছে। সার, পশুখাদ্য ও খাদ্যপণ্য পরিবহনের সংকটে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সতর্ক করেছে যে যুদ্ধ বন্ধ না হলে বৈশ্বিক খাদ্য সরবরাহের উপর মারাত্মক প্রভাব পড়বে। প্রথম মাসের যুদ্ধ দেখিয়েছে যে ইরান ব্যাপক নেতৃবর্গ, বিমান ঘাঁটি ও প্রতিরক্ষা সুবিধা হারালেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহনশীলতার মাধ্যমে প্রতিপক্ষকে কৌশলগত চাপে রাখছে। নিজের অস্ত্র উৎপাদন ক্ষমতা, ভূগর্ভস্থ মিসাইল সিটি ও বৈচিত্র্যময় প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে তারা এখনও লড়াই করছে।
হঠাৎ করেই চলমান ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের মোড় ঘুরে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবার আরব দেশগুলো অনেকটা বাধ্য হয়েই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে, আর তাদের এই সিদ্ধান্ত ট্রাম্পকে হতাশ করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে জিসিসি বা উপসাগরীয় সহযোগিতা পরিষদ বৃহস্পতিবার জরুরি বৈঠক করেছে। জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে এই বৈঠকে উপস্থিত ছিল সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং ওমান। আর এই বৈঠকের দিকে তীক্ষ্ণ নজর ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ তাদের মিত্রদের। তবে বৈঠকের সিদ্ধান্তগুলো দারুণভাবে হতাশ করেছে ট্রাম্পকে, এমন খবরই প্রকাশ করেছে আল জাজিরা। ইরানে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতেও আক্রমণ করছে তেহরান। আরব দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় সেগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে বরাবরই বলে আসছে ইরান। তবে এতে বেশ বিরক্ত ও ক্ষিপ্ত আরব দেশগুলো। তারা বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির বৈঠক ডেকেছিল। এই সভার দিকে ওয়াশিংটন ও তেল আবিবের কড়া নজর থাকলেও জিসিসির সিদ্ধান্ত জানার পর তারা হতাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন ইরানের হামলার জবাব দেবে আরব দেশগুলো। এমনকি তিনি এও বলেছেন যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যেতে চান। তিনিও এই যুদ্ধের অংশ, তাকে যোদ্ধা হিসেবেও অভিহিত করেন ট্রাম্প। এ কারণে জিসিসির বৈঠকের দিকে তাকিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে পাল্টা হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আশাহত হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। একই সঙ্গে আরব দেশগুলো কূটনৈতিক প্রচেষ্টায় দ্রুত যুদ্ধবন্ধের আহ্বান জানানোয় আরও বিপাকে পড়েছে ট্রাম্প প্রশাসন। জিসিসির বৈঠকে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ইরানের উপর চাপিয়ে দেয়া ওয়াশিংটন ও তেল আবিবের যুদ্ধ আলোচনার মাধ্যমে ও কূটনৈতিক উপায়ে শেষ করতে হবে। বৈঠক শেষে জিসিসির মহাসচিব আল বুদেইউই বলেছেন, জিসিসিভুক্ত দেশগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবে না বা ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তেহরান এসব হামলা বন্ধ করবে এই আশায় জিসিসি দেশগুলো কখনোই ইরানি হামলার জবাব বা প্রতিশোধ নেয়নি। জিসিসি দেশগুলো গত কয়েক বছর ধরে এই অঞ্চলের উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছে। গত বছরের জুনে যখন ইসরায়েল ইরানকে আক্রমণ করেছিল, তখন জিসিসি দেশগুলো বৈঠক করে সেই হামলার নিন্দা জানিয়েছিল এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছিল। ইরানি হামলা বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে জিসিসি মহাসচিব বলেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে একটি অর্থনৈতিক প্রভাব পড়ছে, যা দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে। সৌদি আরব ও কুয়েতের প্রধান তেল শোধনাগারগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলকে ভাবিয়ে তুলেছে। আজ যা হুমকি, ভবিষ্যতে তা আরও প্রকট হবে, তাই তেলের সরবরাহ শৃঙ্খল রক্ষা করা জরুরি। তিনি ব্যাখ্যা করেন যে জিসিসিভুক্ত দেশগুলোর মূল বার্তা হলো হামলা বন্ধের জন্য একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করা। বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের প্রতি আমাদের প্রধান বার্তা হলো ইরানকে একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক বার্তা দেয়া, যাতে তারা জিসিসি দেশগুলোর উপর তাদের হামলা অবিলম্বে এবং নিঃশর্তভাবে বন্ধ করে। তিনি আরও বলেন, জিসিসির লক্ষ্য ইরানকে ধ্বংস করা নয়, বরং দেশটির সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে তোলা। পারস্য উপসাগরীয় পরিস্থিতির অবনতি এমন একটি সতর্কতা হবে যা এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে যাবে। ইরানের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা, আর বিশ্লেষকরা আশঙ্কা করছেন এটি বৃহত্তর সংঘাতের পূর্বাভাস।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে জানান, তাদের সামরিক বাহিনী একটি লক্ষ্যভিত্তিক বিমান হামলা পরিচালনা করে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরিকে হত্যা করেছে। তার ভাষ্যমতে এই অভিযান ছিল অত্যন্ত নিখুঁত ও পরিকল্পিত, যেখানে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয়। তিনি আরও দাবি করেন, এই পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে নেওয়া হয়েছে। তবে এই দাবির পরপরই পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে, কারণ ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তেহরান নীরব থাকায় জল্পনা কল্পনা আরও বাড়ছে। অনেকেই মনে করছেন ইরান হয়তো ঘটনাটি যাচাই করছে, অথবা কৌশলগত কারণে আপাতত চুপ রয়েছে। আলী রেজা তাংসিরি ছিলেন আইআরজিসির নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ মুখ। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের সামরিক উপস্থিতি জোরদার করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে বিভিন্ন কৌশলগত পদক্ষেপে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। ফলে তার মৃত্যু সত্য হলে তা ইরানের সামরিক কাঠামোয় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হবে। বিশ্লেষকরা বলছেন, এই দাবি যদি সত্য প্রমাণিত হয় তবে তা ইসরায়েল ইরান দ্বন্দ্বকে নতুন মাত্রায় নিয়ে যাবে। ইতোমধ্যেই সিরিয়া, লেবানন এবং গাজা ঘিরে দুই পক্ষের মধ্যে পরোক্ষ সংঘাত চলছিল। এই হত্যাকাণ্ড সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হতে পারে, যা প্রতিক্রিয়ার পথ খুলে দিতে পারে। এদিকে আন্তর্জাতিক মহলেও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানা গেছে। তারা আশঙ্কা করছে এই ঘটনা পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক নৌ চলাচলের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে অনেক পর্যবেক্ষক সতর্ক করে বলেছেন, এমন দাবির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে বহুবার সংঘাতপূর্ণ অঞ্চলে ভুয়া বা অতিরঞ্জিত তথ্য ছড়ানোর নজির রয়েছে। ফলে ইসরায়েলের এই দাবির সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। বিশ্লেষকরা বলছেন, এটি নতুন কিছু নয়, বরং যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত চাপ ও আলোচনার কৌশলেরই অংশ। অর্থাৎ একদিকে মিত্রদের মাধ্যমে বা নিজস্বভাবে চাপ তৈরি করা, অন্যদিকে সেই চাপকে কাজে লাগিয়ে আলোচনার টেবিলে সুবিধা আদায় করা। এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্যকে সরাসরি শান্তির বার্তা হিসেবে না দেখে একটি কৌশলগত অবস্থান হিসেবে দেখার পরামর্শ দিচ্ছেন তারা। আলী রেজা তাংসিরি হত্যার এই দাবি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন সবার দৃষ্টি ইরান কিভাবে এর জবাব দেবে সেই দিকে। এবার হিজবুল্লাহর ফাঁদে পা দিয়ে নিজেদের বিপদ ডেকে আনলো ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, এই অভিযানটি শুধু প্রতিরক্ষা নয়, বরং এক সম্পূর্ণ কৌশলগত হামলা যা ইসরায়েলের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে। হিজবুল্লাহ সূত্রে জানা গেছে, তাদের লক্ষ্য ছিল ইসরায়েলি অগ্রগমন থামানো এবং মার্কোবা ট্যাঙ্ক এবং D9 বুলডোজার সহ মূল বাহিনীকে ধ্বংস করা। মঙ্গলবার থেকে শুরু হওয়া নজরদারির মাধ্যমে হিজবুল্লাহ তাদের ফাঁদ সাজাতে থাকে। ইসরায়েলি বাহিনী একটি দুর্নিয়ন্ত্রিত বুলডোজার পাঠায় মাইহাইসিবাত এলাকা এবং কান্তারা শহরের মধ্যবর্তী অঞ্চলে হিজবুল্লাহর অবস্থান খুঁজে বের করার জন্য। কিন্তু হিজবুল্লাহ এই চেষ্টাকে আগেভাগে ধরতে সক্ষম হয় এবং বুলডোজারটি মনিটর করে এমনভাবে এগোতে দেয় যাতে পুরো ইসরায়েলি বাহিনী ফাঁদে ধরা পড়ে। বুধবার সন্ধ্যা 6:50 ইসরায়েলি বাহিনী একটি বড় আক্রমণ চালাতে এগোয়। তাদের কেন্দ্রীয় ইউনিট, যার মধ্যে 4টি মার্কোবা ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজার, সরাসরি হিজবুল্লাহর প্রস্তুত ফাঁদে প্রবেশ করে। ঠিক এই মুহূর্তে হিজবুল্লাহ যোদ্ধারা নির্দেশিত ক্ষেপণাস্ত্র ছুড়ে কেন্দ্রীয় ইউনিটের দিকে। এক ঝলকে 4টি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি বুলডোজার ধ্বংস হয়ে যায়। এই আক্রমণ হিজবুল্লাহর কৌশলগত পরিকল্পনার নিখুঁত প্রমাণ। হিজবুল্লাহর মুখপাত্র বলেছে, আমরা ইসরায়েলের অগ্রগমনকে পুরোপুরি ব্যাহত করেছি। আমাদের যোদ্ধারা তাদের শক্তিশালী ট্যাঙ্ক এবং বুলডোজারকে লক্ষ্য করে ধ্বংস করেছে এবং তারা আর কোনো ধরনের সামরিক অগ্রগমনের সক্ষমতা রাখে না। তাদের এই সফল আঘাত ইসরায়েলের সামরিক আধিপত্যের উপর এক গুরুতর ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এই হামলার কৌশল ছিল নিখুঁত। ইসরায়েলি বাহিনী ভেবেছিল তারা তায়েবা কান্তারা অক্ষ বরাবর অগ্রসর হয়ে শহরটি নিয়ন্ত্রণে নেবে, কিন্তু হিজবুল্লাহ এক ধাপ এগিয়েছিল। ফাঁদটি পরিকল্পিতভাবে এমনভাবে সাজানো হয়েছিল যে কোনো সামরিক অগ্রগমনই তাদের জন্য বিপদ তৈরি করবে। তাদের নির্দেশিত ক্ষেপণাস্ত্র এক মুহূর্তে লক্ষ্যবস্তুতে পৌঁছায় এবং প্রায় সম্পূর্ণভাবে কেন্দ্রীয় ইউনিটকে ধ্বংস করে।
হিজবুল্লাহর এই হামলা ইসরায়েলি বাহিনীর জন্য এক আতঙ্কের মুহূর্ত তৈরি করেছে। যোদ্ধাদের মধ্যে ধোঁয়া, ধ্বংসযজ্ঞ এবং হঠাৎ আক্রমণের মধ্য দিয়ে কেবল কিছুই নিরাপদ ছিল না। হিজবুল্লাহ সূত্রে জানা গেছে তারা আগাম পরিকল্পনার অনুযায়ী পুরো এলাকাটিকে নজরদারির মধ্যে রেখেছিল। এমনকি ইসরায়েলি বাহিনী তাদের ড্রোন বা দূরনিয়ন্ত্রিত যান ব্যবহার করলেও হিজবুল্লাহ তা পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছিল। এই অভিযানে হিজবুল্লাহ কেবল ট্যাঙ্ক ও যন্ত্রপাতি ধ্বংস করেনি, বরং ইসরায়েলি সেনাদের মনোবলও ভেঙে দিয়েছে। সূত্র মতে ধ্বংস হওয়া 4টি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি বুলডোজারের ফলে ইসরায়েলি বাহিনী তাদের মূল পরিকল্পনা ছেড়ে দিতে বাধ্য হয়। এটি স্পষ্ট করে যে হিজবুল্লাহ কৌশলগতভাবে কতটা প্রস্তুত এবং প্রভাবশালী। এই হামলার মাধ্যমে হিজবুল্লাহ প্রমাণ করেছে যে তারা শুধুমাত্র প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক কৌশলেও দক্ষ। তাদের পরিকল্পনা, নজরদারি এবং সম্পূর্ণভাবে কৌশলগত ফাঁদ তৈরির ক্ষমতা ইসরায়েলের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে। হামলার পর হিজবুল্লাহ জানিয়েছে যে তারা এই ধরনের অভিযান চালাতে সক্ষম এবং ভবিষ্যতে এমন কৌশলগত আক্রমণ আরও পরিকল্পিতভাবে করবে। এভাবে তায়েবা কান্তারা অক্ষে হিজবুল্লাহর হামলা ইসরায়েলের সামরিক শক্তিকে ব্যাহত করেছে এবং তাদের যুদ্ধ সক্ষমতায় বড় ধাক্কা দিয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে হিজবুল্লাহ তাদের অঞ্চলে কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক কৌশলেও অত্যন্ত প্রস্তুত। মধ্যপ্রাচ্যে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষা ব্যবস্থা। ওত পেতে আছে ইরান। ইউক্রেনের জন্য বরাদ্দ সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যে পৌঁছানোর আগেই ইরান বড় কোনো ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সামরিক শক্তি থাকলেও অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ স্পষ্ট হয়ে উঠছে। সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা ও প্রতিরক্ষামূলক ব্যবস্থায় বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতার ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের মজুদ দ্রুত কমে আসছে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধেও যুক্তরাষ্ট্রের বড় অংশের অস্ত্র সহায়তা ব্যয় হওয়ায় মধ্যপ্রাচ্যে সরাসরি যুদ্ধ পরিচালনায় নতুন চাপ তৈরি হয়েছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন এই পরিস্থিতি ইরানের জন্য একটি কৌশলগত সুযোগ তৈরি করছে, কারণ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন পেট্রিয়ট, হাট বা অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল এবং সীমিত সংখ্যায় উৎপাদিত। অন্যদিকে ইরান তুলনামূলক সস্তা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত করে দিতে চাইছে। ফলে এক ধরনের এসিমেট্রিক ওয়ারফেয়ার এর চিত্র তৈরি হয়েছে, যেখানে কম খরচের আক্রমণ দিয়ে বেশি খরচের প্রতিরক্ষা ভেঙে ফেলার চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরের উদ্বেগ বাড়ছে। এমনকি পেন্টাগন ইউক্রেনের জন্য বরাদ্দ কিছু অস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নেয়ার বিষয়টিও বিবেচনা করছে। এর মানে যুক্তরাষ্ট্র একই সময়ে দুটি বড় সংঘাত সামলাতে গিয়ে তার সামরিক সক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হিমশিম পরিস্থিতিতে পড়েছে। অস্ত্রের দিক থেকে যুক্তরাষ্ট্র মূলত ব্যবহার করছে টমাহক ক্রুজ মিসাইল, এটিএসিএমএস, প্রিসিশন স্ট্রাইক মিসাইল এবং থার্ড বা পেট্রিয়টের মতো এয়ার ডিফেন্স সিস্টেম। এসব অস্ত্র অত্যন্ত নির্ভুল হলেও উৎপাদন সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। একটি টমাহক মিসাইল প্রতিস্থাপন করতে কয়েক বছর সময় ও বিপুল অর্থ লাগে। অন্যদিকে ইরান ব্যবহার করছে ব্যালিস্টিক মিসাইল, স্বল্প মূল্যের ড্রোন এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে ছড়িয়ে থাকা আক্রমণ কৌশল। এতে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ছে এবং দ্রুত ক্ষয় হচ্ছে। ইরান যুদ্ধের পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে যুদ্ধক্ষেত্রে শক্তির ভারসাম্য শুধু প্রযুক্তি বা সামরিক সক্ষমতায় নয়, বরং টিকে থাকার ক্ষমতা এবং সরবরাহ ব্যবস্থার উপর নির্ভর করছে। বিশ্লেষকদের মতে, যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে ইরান সুযোগ বুঝে বড় ধরনের হামলা চালাতে পারে, বিশেষ করে তখন যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়বে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে যুদ্ধবিরতি শব্দটা কিছুটা স্বস্তি এনে দিলেও বাস্তবে তা অনেকটাই জটিল এবং কৌশলগত। বড় শক্তিগুলো বহু আগে থেকেই এই শব্দটাকে ব্যবহার করে আসছে নিজেদের কৌশল ঢাকতে। বিশ্লেষকরা বলছেন শান্তির নামে নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতার নামে প্রভাব বিস্তার এসব নতুন কিছু নয়। ইরান দীর্ঘদিন ধরেই পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক বিচ্ছিন্নতার মুখে দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আহ্বান সন্দেহজনক বলেই মনে করছে দেশটির নেতারা। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে ওয়াশিংটন যখনই শান্তির কথা বলে তার পেছনে থাকে কৌশলগত স্বার্থ ও আধিপত্য বিস্তারের পরিকল্পনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনা হয়নি। এই অবস্থানকে ইরানপন্থী মহলে শান্তির প্রতীক হিসেবেই দেখা হচ্ছে। তাদের মতে এটি প্রমাণ করে যে ইরান যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করেনি এবং নিজেদের শর্ত ছাড়া কোনো আলোচনায় যেতে তারা রাজি নয়। তিনি আরও বলেন, ইরানের পরমাণু চুক্তির মাধ্যমে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে সরে গিয়ে প্রমাণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি কতটা অবিশ্বস্ত। সেই অভিজ্ঞতার পর ইরানের কাছে নতুন কোনো প্রস্তাবকে বিশ্বাসযোগ্য হিসেবে দেখা কঠিন। ইরানের বিশ্লেষকরা জানিয়েছেন বর্তমান যুদ্ধবিরতির প্রস্তাবের পেছনে কয়েকটি সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে। প্রথমত, যুদ্ধক্ষেত্রে ইরানের কৌশলগত অগ্রগতি কমিয়ে দেওয়া। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলে নিজেদের শান্তিপ্রিয় হিসেবে তুলে ধরা, যাতে রাজনৈতিক চাপ কমানো যায়। তৃতীয়ত, সময় নিয়ে নতুন করে শক্তি সঞ্চয় করা, যা ভবিষ্যতে আবার ইরানের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন ইরান নাকি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সতর্ক করে বলেন, বাস্তবে যুক্তরাষ্ট্রই অঞ্চলে তার প্রভাব ধরে রাখতে হিমশিম খাচ্ছে। তাই তারা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে এমন বক্তব্য দিচ্ছে যাতে ইরানকে দুর্বল ও বিচ্ছিন্ন দেখানো যায়। পশ্চিমা মিডিয়ার ভূমিকাও একটা প্রশ্নবিদ্ধ। আব্বাস আরাকচি বলেন, তারা ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের বক্তব্যকে বড় করে দেখায় আর ইরানের অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করে। কিছু ভূরাজনীতিবিদ জানিয়েছেন যুদ্ধবিরতির প্রস্তাব কোনো নিরপেক্ষ শান্তি উদ্যোগ নয়, বরং একটি রাজনৈতিক অস্ত্র। ইরানের জন্য এটি গ্রহণ করা মানে হবে কৌশলগত ভুল করা। তাই তাদের উচিত সতর্ক থাকা, নিজেদের শক্ত অবস্থান বজায় রাখা এবং এমন কোনো ফাঁদে পা না দেওয়া যা ভবিষ্যতে তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।